ক্ষমতা হস্তান্তরের অল্প কিছুদিন পেরোতে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন এক অস্থিরতার আবহ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তাদের কর্মকাণ্ডকে ঘিরে বিতর্ক থামেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা যেন আরও জটিল রূপ নিচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহকর্মী উপদেষ্টাদের বিরুদ্ধে হঠাৎ করে আইনি পদক্ষেপের দাবি ওঠায় রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতি দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতাকে আরও সংবেদনশীল করে তুলেছে এবং নতুন করে প্রশ্ন তুলেছে, ক্ষমতা হস্তান্তরের পরও কেন এই অস্থিরতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন আসে। নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই ফলাফলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় অন্তর্বর্তী সরকার। তবে তাদের বিদায়ের পরও তাদের নেওয়া সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং নীতিগত পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন সামনে আসতে শুরু করে। শুরুতে এসব আলোচনা সীমাবদ্ধ ছিল রাজনৈতিক অঙ্গনে, কিন্তু ধীরে ধীরে তা আইনি পর্যায়েও পৌঁছে যায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিশ পাঠান। এই নোটিশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। শুধু তদন্তই নয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বানও জানানো হয়েছে। নোটিশটি সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর, ক্যাবিনেট বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে নোটিশ পাওয়ার 5 দিনের মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। সেই কমিটি অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড খতিয়ে দেখবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। এই ধরনের ভাষা ব্যবহার করায় নোটিশটি রাজনৈতিক মহলে আরও গুরুত্ব পায় এবং এটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এই আইনি নোটিশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য খাত নিয়ে উত্থাপিত অভিযোগ। নোটিশে বলা হয়েছে, দেশে হঠাৎ করে হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগের ব্যাপক বিস্তার ঘটেছে। অভিযোগ অনুযায়ী শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই পরিস্থিতির জন্য টিকাদান ব্যবস্থার ওপর সরকারের নীতিগত পরিবর্তনকে দায়ী করা হয়েছে। বিশেষ করে অভিযোগ তোলা হয়েছে যে রাষ্ট্র নিয়ন্ত্রিত টিকাদান কার্যক্রমকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন অন্তর্বর্তী সরকারের কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টা। এই সিদ্ধান্তের ফলে টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে কিনা তা তদন্তের দাবি জানানো হয়েছে। বিষয়টি শুধু স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি জনস্বাস্থ্যের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় এটি জাতীয় পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নোটিশে শুধু ডক্টর ইউনূসই নন, আরও কয়েকজন বিশিষ্ট উপদেষ্টার নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসর এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মুস্তাফা সরওয়ার ফারুকি। এই নামগুলো উল্লেখ করার ফলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে, কারণ তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব। নোটিশে দাবি করা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সকল ব্যক্তির বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা উচিত। এর মাধ্যমে নিশ্চিত করা যাবে যে তদন্ত প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত হবে না এবং সংশ্লিষ্টরা জবাবদিহির আওতায় থাকবেন। এই দাবি আইনি দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক তা নিয়ে আইনজ্ঞদের মধ্যে ভিন্ন মত থাকলেও রাজনৈতিকভাবে এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। একই সময় মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র তাদের 2025 সালের প্রতিবেদনে উল্লেখ করেছে যে অন্তর্বর্তী সরকারের সময় দেশে বিভিন্ন ধরনের সহিংসতা বেড়েছে। গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যার মতো ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 197 জনে, যা আগের বছরের তুলনায় প্রায় 54% বেশি। এই পরিসংখ্যান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকারের সময় কি নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল, নাকি রাজনৈতিক অস্থিরতা এই পরিস্থিতির জন্য দায়ী?
মানবাধিকার সংস্থাগুলোর এই ধরনের প্রতিবেদন সাধারণত আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পায়, ফলে এই বিষয়টি শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। এই কারণে সরকার এবং রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন সিদ্ধান্ত এখন নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ একদিকে রয়েছে রাজনৈতিক প্রতিশ্রুতি, অন্যদিকে রয়েছে আইনি প্রক্রিয়া এবং জনমতের চাপ। নতুন সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি এই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করবে, নাকি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিষয়টি এড়িয়ে যাবে। এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, দেশের রাজনীতি এখন একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়েছে। ক্ষমতার পরিবর্তন হলেও বিতর্কের অবসান হয়নি, বরং নতুন করে আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও গভীর হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের আইনি নোটিশ এবং অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। আবার অনেকেই বলছেন এটি জবাবদিহি নিশ্চিত করার একটি স্বাভাবিক প্রক্রিয়া। সত্যতা যাই হোক না কেন, বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে অবস্থান করছে। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। তদন্ত কমিটি গঠন করা হবে কিনা বা দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা, এসব প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির দিক নির্দেশনা। সব মিলিয়ে বলা যায়, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরও তাদের ছায়া এখনও দেশের রাজনীতিতে রয়ে গেছে। তাদের নেওয়া সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, তাদের সমাধান না হওয়া পর্যন্ত এই বিতর্ক থামার সম্ভাবনা কম। বরং সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতির গভীরে যেতে হলে বুঝতে হবে, এটি শুধুমাত্র একটি আইনি নোটিশ বা কয়েকজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগের বিষয় নয়, বরং এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের একটি প্রতিফলন। ক্ষমতা পরিবর্তনের পর সাধারণত নতুন সরকার পূর্ববর্তী প্রশাসনের কার্যক্রম পর্যালোচনা করে থাকে। তবে এবারের প্রেক্ষাপটটি কিছুটা ভিন্ন, কারণ এখানে অন্তর্বর্তী সরকার ছিল একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতির ফল, যা দেশের একটি সংকটময় সময়ে দায়িত্ব গ্রহণ করেছিল। এই কারণে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এখন নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে, বিশেষ করে যখন সেই সিদ্ধান্তগুলো সরাসরি জনস্বাস্থ্য, মানবাধিকার এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সম্পর্কিত। তখন তা নিয়ে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিতর্ক কতটা বাস্তব সমস্যার প্রতিফলন এবং কতটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফল। অনেক বিশ্লেষক মনে করছেন অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কিছু দ্রুত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। উদাহরণস্বরূপ, স্বাস্থ্য খাতে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি যদি যথাযথ পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন করা হয়ে থাকে, তাহলে তার প্রভাব অবশ্যই পড়তে পারে সাধারণ মানুষের উপর। টিকাদান কার্যক্রম একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, যেখানে সামান্য ব্যত্যয়ও বড় ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। ফলে এই খাতে কোনো ধরনের নীতিগত পরিবর্তন হলে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা প্রয়োজন ছিল। এই প্রসঙ্গে আবারও সামনে চলে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্বে নেওয়া সিদ্ধান্তগুলো এখন প্রশ্নবিদ্ধ হওয়ায় এটি শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তির বিষয় নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোর ওপর আস্থার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তার সহকর্মী উপদেষ্টাদের ভূমিকাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও জটিল, কারণ একটি সরকার দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হলে সেটি কতটা সাংবিধানিক এবং কতটা রাজনৈতিক, এই প্রশ্নটি